আসসালামু আলাইকুম। এইচডি অনলাইন হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ডাক্তার আব্দুর রহমান সজীব। আজকে বেসিক মেডিকেল সায়েন্সের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের এই ক্লাসটি মূলত যদি আমরা যেহেতু বর্ষভিত্তিক সিলেবাস অনুযায়ী ক্লাস আমরা আয়োজন করেছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য, এখানে মূলত অ্যানাটমি ফিজিওলজি কম্বাইন্ড পড়ানো হবে। কারণ এই সাবজেক্ট দুটো হচ্ছে গিয়ে আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, মানে পড়া শুরু করি, পরীক্ষা হয় হচ্ছে মূলত সেকেন্ড ইয়ারে গিয়ে। পাশাপাশি পরবর্তীতে আমরা প্যাথোলজি, তারপর হচ্ছে গিয়ে আমাদের যে প্র্যাকটিস অফ মেডিসিন, এই যে টপিকস গুলো আমাদের, এগুলো সবগুলো ডিপেন্ড করবে মূলত আমাদের এই ক্লাসের উপরে। এই জন্য এটার নাম দিয়েছি বেসিক মেডিকেল সায়েন্স। কারণ এই বেসিকটুকু না জানলে বা যদি এখানে শিক্ষার ক্ষেত্রে ঘাটতি থাকে তাহলে আমাদের কিন্তু কোনো ক্লাসগুলোই কি হবে না, পরিপূর্ণ হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। তো আসলে আমরা বেসিক মেডিকেল সায়েন্স বলতে আসলে কি বুঝি? আমাদের মেডিকেল সায়েন্স পড়তে গেলে যে দুটো সাবজেক্ট সবার আগে আমাদের পড়তে হয় বা আয়ত্ত করে, সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। এর পরবর্তীতে হচ্ছে কি প্যাথোলজি এবং প্র্যাকটিস অফ মেডিসিন। আজকে আমি ওভারঅল একটু আলোচনা করবো অল্প অল্প করে, যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। কারণ এর আগে আমাদের প্যাথোলজির উপর একটা ক্লাস হয়ে গিয়েছে। ধারাবাহিকভাবে আমাদের পরবর্তীতে প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসের উপরও আমাদের ক্লাস হবে। তো এই যে এখানে আমাদের বেসিক মেডিকেল সায়েন্সের, এখানে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের রোগী পর্যবেক্ষণ। কারণ আমাদের যে ক্লাসগুলো আমাদের আসবে পরবর্তীতে, আমরা তো মূলত আসলে যাই শিখি না কেন সেটা আমাদের অ্যাপ্লাই হবে রোগীর উপরে, তাই না? তাহলে এই যে রোগী পর্যবেক্ষণ আমরা যে করব, এই পর্যবেক্ষণের যে কিছু ধাপ আছে, এটা আমরা কিছু জানবো বা জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা ধীরে ধীরে আমাদের যে আলোচ্য বিষয় আছে, বিষয়ভিত্তিক, সেখানে আমরা ঢুকবো। প্রথমত হচ্ছে গিয়ে আমরা যে রোগী পর্যবেক্ষণ করি বা রোগী দেখি আমাদের চেম্বারে, তো এই পর্যবেক্ষণ করার মূলত চারটা ধাপ আছে, চারটে স্টেপ আছে। হ্যাঁ, এটাকে বলা হয় 1 নম্বরে ইন্সপেকশন, অর্থাৎ দেখা বা পর্যবেক্ষণ করা। 2 নম্বরে হচ্ছে গিয়ে পালপেশন, হাত দিয়ে অনুভব করা, টু ফিল। 3 নম্বরে হচ্ছে গিয়ে পারকাশন, টু নক, টোকা দিয়ে দেখা। এবং 4 নম্বর হচ্ছে অস্কালটেশন, স্টেথোস্কোপ নামক যে যন্ত্রটা আছে সেটাতে আমরা কানে শুনবো, টু হিয়ার। এই চারটা ধাপে মূলত হচ্ছে আমরা রোগীকে পর্যবেক্ষণ করি। ঠিক আছে? তাহলে প্রথমত হচ্ছে কি ইন্সপেকশন, পর্যবেক্ষণ করা বা দেখা। আমরা আসলে কি দেখি বা কি দেখব? একটা রোগী যখন ঢুকে আমাদের চেম্বারে বা আমাদের কাছে আসে, বা ধরেন চেম্বার ছাড়াও আমাদের যখন আত্মীয় স্বজন অনেক সময় অসুস্থ হয়, আমার নিকট আত্মীয় কোনো ফ্যামিলি মেম্বার যখন অসুস্থ হয়, তখন আসলে আমরা কি দেখি? কারণ আমাদের যখন নিজে চিকিৎসা করা ছাড়াও রোগীর যে লক্ষণগুলো আমরা যখন অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করব, ডক্টরকে বলবো, তখন আমরা আসলে কি দেখি? এই জন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রথমত হচ্ছে অ্যাপিয়ারেন্স, যে তার চেহারা দেখবো, তার ভাবভঙ্গি দেখবো। দ্বিতীয়ত হচ্ছে গেইট, হাঁটার ভঙ্গি, তার হাঁটার ভঙ্গিতে কোনো সমস্যা আছে কিনা, সে কিভাবে হাঁটতেছে, কেউ দ্রুত হাঁটে, কেউ আস্তে আস্তে হাঁটে, কেউ হাঁটার মধ্যে জড়তা থাকে, কেউ হাঁটার মধ্যে ইতস্ত ভাব থাকে, কেউ হাঁটার মধ্যে মনে হচ্ছে একটু পায়ের উপর উড়ে উড়ে যাচ্ছে। এই যে ভঙ্গিগুলো, এগুলো আমরা পর্যবেক্ষণ করবো। কারণ আমাদের হোমিওপ্যাথিতে মেডিসিন সিলেকশন করার জন্য প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এই আলাদা আলাদা করে কি থাকে, ওষুধ আলাদা হয়ে যায়, ইন্ডিভিজুয়ালাইজেশন হয়ে যায়। এই জন্য এগুলো আমরা দেখবো। এরপর হচ্ছে জেনারেল কন্ডিশন, জিসি, যেটা সার্বিক ভাবভঙ্গি, সার্বিকভাবে যেটা আমরা দেখি সেটা। এরপর আমরা দেখবো অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, যেটা অর্থাৎ হিমোগ্লোবিনের উপস্থিতি কম কিনা। সেটা সাধারণত কয়েকটা জায়গাতে দেখা হয়, বিশেষ করে আমাদের যে চোখের নিচে লোয়ার পালপেবল যে কনজাংটিভা আছে, লোয়ার আইলিড আছে, সেখানে আমরা মূলত দেখি। পরবর্তী আমরা পরীক্ষার মাধ্যমে আমরা কনফার্ম হই, সেটা হচ্ছে পরবর্তী যে প্যাথোলজি যে রিপোর্ট আসবে। তো আমরা মূলত দেখি কি এনিমিয়াটা প্রাইমারি ভাবে লোয়ার আইলিডে দেখি, চোখের দিকে। এরপর আমরা দেখতে পারি ডিহাইড্রেশন, যেটা চোখের কনজাংটিভা, অর্থাৎ চোখটা যেন মানে কুচকে আছে এরকম, অথবা চামড়া টান দিয়ে ছেড়ে দিলে পেটের দিকে, হ্যাঁ, যদি খুব দ্রুত লেগে গেলে ডিহাইড্রেশন নাই, আর যারা ডিহাইড্রেশন থাকে তাহলে চামড়াটা টান টান হতে একটু সময় নেবে।
এরপর হচ্ছে কি জন্ডিস দেখি আমরা। এই জন্ডিস আমরা দেখি চোখের উপরের পাতা টান দিয়ে ধরে, যে চোখের নিচের দিকে রোগীকে তাকাইতে বললে যে সাদা জায়গাটাকে, সেটা যদি হলুদ ভাব থাকে তখন আমরা জন্ডিসটা চেক করি। এরপর সায়ানোসিস, যদি চেহারার মধ্যে নীলচে ভাব থাকে তাহলে আমরা সেটা দেখি। এরপর হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, চেহারার অভিব্যক্তি, যে তার চেহারার মধ্যে মানে কোনো বিষণ্ণ ভাব আছে কিনা, বিরক্তিকর ভাব আছে কিনা, উত্তেজিত ভাব আছে কিনা, রাগান্বিত ভাব আছে অথবা প্রশান্তি রকম ভাব আছে কিনা, এরকম ফেসিয়াল এক্সপ্রেশন গুলো আমরা দেখি। এরপর দেখি হচ্ছে গেস্টার এবং পোস্টার, অর্থাৎ রোগীর বসার অবস্থা এবং অঙ্গভঙ্গি, এগুলো আমরা পর্যবেক্ষণ করি। তাহলে ইন্সপেকশন হচ্ছে মূলত আমাদের একদম রোগীর স্টার্টিং, ঠিক আছে। এটা আমাদের একটা পার্ট অফ কি বলে ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা বলতে পারি। চেম্বার যখন রোগী আসবে তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 2 নাম্বারটা হচ্ছে পালপেশন, টু ফিল, হাত দিয়ে অনুভব করা। মূলত আমরা পালস দেখি, হ্যাঁ। পালস দেখার অনেকগুলো পয়েন্ট আছে, সেটা হয়তো আমরা অন্য ক্লাস আলোচনা করব। তো মেইনলি আমরা দেখি হচ্ছে রেডিয়াল পালস, অর্থাৎ হাতের যে কবজির দিকে বুড়ো আঙ্গুল বরাবর, এখানে 3 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমরা মূলত দেখি। আমাদের নর্মাল পালস রেট হচ্ছে 60 থেকে 90 পার মিনিট, ঠিক আছে, বিট পার মিনিট, অর্থাৎ এতটা প্রতি মিনিটে 60 থেকে 90টি দিবে। যদি কারো পালস রেট 90 এর চাইতে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি র্যাপিড পালস, অর্থাৎ মেডিকেল সায়েন্সে আমাদের বলে টাকিকার্ডিয়া। 90 এর বেশি, প্রতি মিনিটে 90 এর যখন বেশি হবে সেটাকে আমরা বলবো টাকিকার্ডিয়া। এই টার্মটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি 60 এর কম হয় তখন আমরা স্লো পালস, এই শব্দটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। তাহলে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে স্লো পালস, অর্থাৎ মিনিটে 60 এর কম পালস হলে সেটাকে ব্র্যাডিকার্ডিয়া বলে। টাকিকার্ডিয়া হচ্ছে র্যাপিড পালস, যেটা মিনিটে 90 এর উপরে বা 100 উপরে হলে তখন আমরা বলি টাকিকার্ডিয়া। এরপরে আমরা দেখি হচ্ছে শোথ দেখি, ইদিমা, যেটা হচ্ছে আমাদের পায়ের যে অ্যাঙ্কেলটা আছে, এই অ্যাঙ্কেলের জায়গাতে যদি চাপ দেই, যদি সেটা ভিতরের দিকে ঢুকে যায় তাহলে আমরা বুঝতে পারি যে পায়ের মধ্যে শোথ বা সোয়েলিং আছে, ইদিমা আছে, ঠিক আছে। এরপর আমরা রোগীর এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ভিসেরা দেখি, অর্থাৎ যেমন অনেক সময় রোগী যদি পেটে ব্যথার কথা বলে থাকে তাহলে আমরা বেডের মধ্যে শুয়ে তার লিভারটা একটু চাপ দিয়ে দেখি যে লিভার এখানে বৃদ্ধি মানে এনলার্জ আছে কিনা, তারপর স্প্লিনটা হাতে বাজে কিনা বাম পাশে, হ্যাঁ, পেটের একটু উপরের দিকে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে চাপ দিলে আমরা স্প্লিনটা দেখি। এরপর আমরা দেখি কিডনি, ঠিক আছে, আমাদের কোমরের পিছনের অংশ চাপ দিয়ে তার অবস্থানটা দেখি, বা কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা, ব্যথা আছে কিনা, এই পালপেশনটা আমরা দেখি। এই যে দেখেন আমরা যে এখানে অনেকগুলো মেডিকেল টার্ম বললাম, নাম বললাম, এই জিনিসগুলো আসলে শেখার জন্য হচ্ছে আমাদের মূলত বেসিক মেডিকেল সায়েন্স অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি প্রয়োজন। 3 নাম্বার হচ্ছে পারকাশন, টু নক। এটা একটা রোগী পর্যবেক্ষণ বা পরীক্ষা করার একটা ধাপ। এটা হচ্ছে আমাদের বুকের যে পাঁজর আছে, ইন্টারকোস্টাল স্পেস বলা হয়, অর্থাৎ পাঁজর যে হাড়, একটা হাড় থেকে আর একটা হাড়ের মাঝখানে গ্যাপ থাকে, অর্থাৎ এই গ্যাপের মধ্যে যদি আমরা হাতের আঙ্গুল রেখে অন্য হাত দিয়ে যদি হাতের উপর টোকা দিই, টোকা দিয়ে তখন মূলত আমাদের এই বুকের ভিতরে এক ধরনের সাউন্ড শোনা যাবে। যদি ফুসফুস, যেটা আমাদের বুকের ভিতরে যদি বাতাস বেশি থাকে, নর্মালি ফুসফুসের ভিতরে একটু হালকা বাতাস থাকে, কিন্তু বাতাসের পরিমাণটা যদি বেশি থাকে তখন এক ধরনের প্রতিধ্বনির মতো একটা আওয়াজ হবে, এটাকে বলে রেজোনেন্স সাউন্ড। এবং এই শব্দটাকে বলা হয় নিউমোথোরাক্স, মানে ফুসফুসে বেশি বাতাস। যদি কোনো ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে বাতাস ছাড়া, তাহলে তার মধ্যে একটা ডাল সাউন্ড, ভোঁতা ধরনের শব্দ, যেমন একটা ভরা কলসের মধ্যে বাড়ি দিয়ে হাত দিয়ে, তাহলে কিন্তু এক ধরনের থ্যাপ থ্যাপ একটা ভোঁতা একটা ডাল সাউন্ড হয়। আবার যদি খালি কলসের মধ্যে আমরা যদি একটু বাড়ি দিই তাহলে কিন্তু টান টান করে একটা রেজোনেন্স সাউন্ড, হ্যাঁ, একটা প্রতিধ্বনি আওয়াজ হয়, পাল্টা আওয়াজ হয়। তাহলে বাতাস থাকলে হবে রেজোনেন্স, যেটাকে আমরা বলবো নিউমোথোরাক্স। আর যদি ফ্লুইড থাকে তাহলে সেটা হবে ডাল সাউন্ড। এখন এই ফ্লুইডটা সাধারণত 3 ধরনের হয়, যেমন রক্ত জমতে পারে ফুসফুসের ভিতরে, রক্ত জমলে বা রক্ত বেশি থাকলে সেটাকে রক্ত থাকলে সেটা আমরা হেমোথোরাক্স, হিম মানে রক্ত, থোরাক্স মানে হচ্ছে বক্ষপিণ্ড, ফুসফুসের মধ্যে রক্ত জমা থাকে, হ্যাঁ, হেমোথোরাক্স, ডাল সাউন্ড হবে। এবার হচ্ছে পায়োথোরাক্স, পায়ো মানে পুজ, পুজ যদি জমা থাকে, অথবা হাইড্রোথোরাক্স, হাইড্রো মানে পানি। তাহলে এই যে পুজ থাকুক, পানি থাকুক, তারপর হচ্ছে রক্ত থাকুক কিনা ফুসফুসে, প্রত্যেকটা সাউন্ড হবে ডাল সাউন্ড, হ্যাঁ, একদম একদম থ্যাপ 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 এরকম একটা শব্দ হবে, হ্যাঁ। তাহলে এই সাউন্ড যখন হবে তখন ফুসফুসের ভিতর তো এগুলো থাকার কথা না, তখন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তখন সেখান থেকে আবার ওই ফ্লুইডটা বের করে
তখন আবার ল্যাবে পরীক্ষা করে দেখতে হয় আসলে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, জীবাণু আছে কিনা, বা কি ধরনের, সেটা কি রক্ত, পানি না পুঁজ, তখন সেটা আমরা পরীক্ষা করে দেখি। এইগুলো পারকাশনের বিষয়। 4 নাম্বার হচ্ছে অস্কালটেশন। হ্যাঁ, এটা হচ্ছে টু হিয়ার, কানে শোনা। স্টেথোস্কোপ দিয়ে আমরা মূলত আমাদের হার্টের সাউন্ড আমরা শুনতে পারি, তাহলে লাং সাউন্ড গুলো আমরা শুনতে পারি, অ্যাবডোমিনাল পেটের কোনো অস্বাভাবিক সাউন্ড আছে কিনা সেগুলো আমরা শুনতে পারি। তাহলে এগুলো শোনার জন্য মূলত বেশি বেশি করে আমাদের নর্মাল হার্ট সাউন্ড এবং লাং সাউন্ড আমাদের শুনতে হবে। এই সাউন্ড গুলো প্র্যাকটিক্যালি আমরা শিখবো, শিখে শিখে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন মূলত আমরা অ্যাবনর্মাল সাউন্ড গুলো আমরা কি করবো, অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, কারো কোনো কি প্রশ্ন আছে, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, প্রশ্ন নাই। ওকে, তাহলে এই যে অ্যাবনর্মাল বিষয় বা নর্মাল বিষয়, হ্যাঁ, এগুলো যখন আমরা জানবো তাহলে আমরা কি করব, এই রোগীগুলোকে আমরা পর্যবেক্ষণ করে তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে এই যে অ্যাবনর্মাল যে কোনো মানে অবস্থাটা আমরা জানবো, তার জন্য আমাদের নর্মাল অবস্থা জানতে হবে। ঠিক আছে, তো আমাদের যে আলোচ্য সাবজেক্ট, যেমন কিছু ডেফিনেশন আমরা যদি শিখি, যে অ্যানাটমি, ফিজিওলজি, একদম বেসিক বা প্রাইমারি যে মেডিকেল সায়েন্সের টপিকস, এগুলো হচ্ছে এই দুইটা টপিকসই হচ্ছে আমাদের বডির স্বাভাবিক কন্ডিশন, নর্মাল কন্ডিশন। অ্যানাটমিটা কি? অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ দ্য বডি। সহজ কথা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য বডি, এতটুকু শুধু মনে রাখবেন যে আমাদের শরীরের যে গঠন, এই গঠনটাই হচ্ছে মূলত অ্যানাটমি, স্বাভাবিক গঠন। আমার একটা হাত স্বাভাবিক, আমার পা স্বাভাবিক, আমার মাথা স্বাভাবিক, চোখ কেমন, এই যে স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গের গঠনগুলো, এটাই হচ্ছে অ্যানাটমি। এটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি। এর মানে হচ্ছে গিয়ে কাট, টু কাট অ্যাপার্ট, হ্যাঁ, মানে বিচ্ছিন্ন করা, হ্যাঁ, কাটা। কেন বিচ্ছিন্ন করা হয়? মূলত আমরা ডিসেক্টিং করি, হ্যাঁ, ছিন্ন ভিন্ন করি কোনো এক্সামিনেশনের উদ্দেশ্যে, পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে যখন কোনো একটা বডি বা কোনো একটা অঙ্গকে কাটা হয়, মূলত এটাই হচ্ছে অ্যানাটমি, অথবা সহজ কথা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য বডি। হ্যাঁ, মানব দেহ তার গঠন, অঙ্গসমূহের গঠন সংক্রান্ত যে আলোচনা করা হয় সেটা হচ্ছে অ্যানাটমি। ফিজিওলজি হচ্ছে কি, প্রত্যেকটা অঙ্গ বা আমার বডির বিভিন্ন যে সিস্টেম, তার যে কাজ সমূহ, এই কাজের যে কন্ট্রোলিং সিস্টেম, সেটাই হচ্ছে ফিজিওলজি। অর্থাৎ অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার অফ দ্য বডি, ফিজিওলজি হচ্ছে ফাংশন অফ দ্য বডি অর ইটস অর্গান, আমাদের বডির অথবা তার যে অঙ্গ প্রত্যঙ্গ, তার যে কাজ, সেটা হচ্ছে ফিজিওলজি। দুটো সহজ টপিক চলে গেল। তাহলে দেখেন, আমার বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে, স্বাভাবিক আছে, কোনো গঠনের সমস্যা নাই, ঠিক আছে, স্বাভাবিক, এটাই হচ্ছে আমার বডির অ্যানাটমি। আমার বডির কোন অঙ্গটা কি কাজ করতেছে, হাত কি করে, পা কি করে, কিভাবে কাজ করে, ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে ফিজিওলজি, যেখানে মানবদেহ তার অঙ্গসমূহের কাজ ও নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং সিস্টেম নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। তাহলে মনে রাখতে হবে অ্যানাটমি এবং ফিজিওলজি হচ্ছে আমাদের বডির স্বাভাবিক কার্যক্রম। যখনই এখানে কোনো ডিসঅর্ডার চলে আসবে, কোনো সমস্যা চলে আসবে, কোনো রোগ চলে আসবে, তখনই সেটা হয়ে যাবে প্যাথোলজি। প্যাথোলজি, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে প্যাথোস এবং একটা হচ্ছে লোজোস। প্যাথোস মানে হচ্ছে সাফারিং, মানে দুর্ভোগ বা ডিজিজ, এবং লোজোস মানে হচ্ছে স্টাডি বা নলেজ। তার মানে প্যাথোলজি শব্দের অর্থ হচ্ছে নলেজ অফ ডিজিজ বা নলেজ অফ সাফারিং, অর্থাৎ রোগ সম্পর্কে যে জ্ঞান, রোগ সম্পর্কে যে আলোচনা, রোগ বিদ্যা, সেটাই হচ্ছে প্যাথোলজি। এই প্যাথোলজি হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের একটি শাখা, যেখানে আলোচনা করা হয় মূলত ইটিওলজি, মানে কজ অফ ডিজিজ, রোগের কারণ সম্পর্কে, প্যাথোজেনেসিস বা মেকানিজম, অর্থাৎ কিভাবে রোগটা বিস্তার লাভ করতেছে, কিভাবে উৎপত্তি হচ্ছে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিস, মেকানিজম। ঠিক আছে, যেমন একটা ভাইরাস একটা কি করে জ্বর তৈরি করলো, কোভিড-19, হ্যাঁ, বিভিন্ন শ্বাসকষ্টের সমস্যা, উপসর্গ তৈরি করলো, কিভাবে তৈরি করলো, সে কিভাবে এটা উৎপত্তি করলো, এই বিষয়টি হচ্ছে তার প্যাথোজেনেসিস। আর কেন হইলো, এটা ভাইরাসের কারণে হলো, এটা হচ্ছে ইটিওলজি বা কজ। এরপর হচ্ছে কি মরফোলজিক চেঞ্জেস বা স্ট্রাকচারাল অল্টারেশন, যেটা কি করলে এবার আমার বডি যে স্বাভাবিক যে গঠন ছিল বা ফাংশন ছিল, এটাকে পরিবর্তন করবে, চেঞ্জ করবে, কারণ স্বাভাবিকটাকে অস্বাভাবিক করাটাই হচ্ছে কি আমার প্যাথোলজি। তাহলে কি হলো, এটা মরফোলজিক্যাল চেঞ্জ বা স্ট্রাকচারাল অল্টারেশন, আমার গঠনগত পরিবর্তন, কোষ কলার পরিবর্তন হচ্ছে প্যাথোলজি। এরপর হচ্ছে গিয়ে যখনই আমার ভিতরে পরিবর্তন চলে আসলো, কোষ কলার গঠনগত হইতে পারে অথবা কার্যগত যে পরিবর্তন হলো,
তখনই আমার বডি কি করবে, কিছু সিমটম দিবে, লক্ষণ দিবে, যার কারণে বুঝতে পারবো যে আমার কোনো সমস্যা হচ্ছে, আমার এই রোগটা হচ্ছে। এটাই হচ্ছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, অর্থাৎ ব্যবহারিক তাৎপর্য বা রোগের গুরুত্ব বা রোগের তাৎপর্য। এই ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটাই হচ্ছে মূলত আমাদের কি রোগের বা রোগীর সাইন এন্ড সিমটম। ঠিক আছে, মোটা দাগে রোগের যে লক্ষণ প্রকাশ পায় সবটাকে বলা হয় সিমটম বা লক্ষণ। কিন্তু এই সিমটম বা লক্ষণকে মূলত আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাইন চিহ্ন, একটা হচ্ছে সিমটম বা লক্ষণ। চিহ্ন কোনটা? চিহ্ন হচ্ছে যেটা রোগী নিজে বলার দরকার নাই, সে না বললেও সবাই সহজে বুঝতে পারে। ঠিক আছে, যেমন একজন একটা কি হলো, গালে ফোড়া হলো, তো ফোড়া সবাই দেখতেছে, এটা হচ্ছে ওই রোগের কি, এটা সাইন বা চিহ্ন। তার চেহারা লাল বর্ণ হয়ে আছে, এটা তার সাইন। ঠিক আছে, সিমটম হবে কোনটা, যেটা দেখা যাবে না, চিকিৎসক দেখতে পারবে না, কোনো পরিচর্যাকারী দেখতে পারবে না, কোনো মানুষ দেখতে পারবে না, রোগী না বলা পর্যন্ত। যেমন রোগী বলবে আমার মাথা ব্যথা, এই মাথা ব্যথা সে কখনো দেখাতে পারবে না। তাহলে এটা হচ্ছে তার কি সিমটম, লক্ষণ। কখনো কখনো এই সিমটম বা লক্ষণ হচ্ছে আবার সাইনও হতে পারে। যেমন রোগী বলল, ডাক্তার বাবু আমার তো আসলে কি হচ্ছে, রক্ত বমি হয়। তাহলে রক্ত বমি যদি সে ওই মুহূর্তে চিকিৎসকের চেম্বারে বা চিকিৎসকের করে ফেলে, তখন এটা ছিল সিমটম, যখন সে বমিটা করে ফেললো সেটা হয়ে গেল লক্ষণ। ঠিক আছে, মা এসে বলল যে আমার বাচ্চাটার সবুজ বর্ণের পায়খানা হয়, তো যখন আমরা দেখবো না তখন সেটা হয়ে যাবে সিমটম। কিন্তু যদি সে তার কাপড়ে বা প্যাম্পার্সে করে অথবা তারপর চেম্বারের সামনে যদি করে ফেললো, অথবা সে পটিতে করলো আপনি গিয়ে দেখে ফেললেন, তখন সেটা হয়ে যাবে কি সাইন। তাহলে কখনো কখনো সিমটম সাইন হতে পারে। এটা হচ্ছে আমাদের প্যাথোলজি। এখন এই যে আমরা প্যাথোলজি পড়লাম, মানে কি অস্বাভাবিক অবস্থা পড়লাম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি পড়লাম, এই যে অ্যানাটমির সংজ্ঞা পড়লাম, ফিজিওলজির সংজ্ঞা পড়লাম। তো এই প্যাথোলজির প্র্যাকটিক্যাল যে বিষয়টা, রোগী যখন আসবে সে কি নিয়ে আসবে, রোগ নিয়ে আসবে, তাই না? তাহলে একটা রোগ সম্পর্কে আমাদের ভালো মতো জানতে হবে, এবং এই রোগের জন্য কি করতে হবে, আমাদের কিছু ট্রিটমেন্ট দিতে হবে, চিকিৎসা দিতে হবে। তো ট্রিটমেন্ট মানে কি, ট্রিটমেন্ট মানে কিন্তু মেডিসিন না, মেডিসিনের পাশাপাশি কিছু ম্যানেজমেন্ট। তাহলে এই যে সার্বিক যে সবকিছু সমন্বয়, অর্থাৎ একটা রোগ, রোগের লক্ষণ, রোগের প্রকাশ, একটা রোগের যাবতীয় তথ্য এবং তার যে সমাধান, তার যে ম্যানেজমেন্ট, এই সব কিছু যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। অর্থাৎ প্র্যাকটিস অফ মেডিসিন হচ্ছে আমার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজির ব্যবহারিক প্রয়োগ। ঠিক আছে, এই কম্বিনেশনটাই হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। তার মানে এই প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে আমাদের যে মেইন যে তথ্যগুলো থাকে সেটা হচ্ছে কি, একটা রোগের ডেফিনেশন থাকে, সংজ্ঞা। একটা রোগের কি থাকবে, ডেফিনেশন থাকবে বা সংজ্ঞা থাকবে। এরপর থাকবে হচ্ছে ইটিওলজি বা কজ, যেটা আমরা যে প্যাথোলজির মধ্যে পড়লাম, মানে রোগটা কিভাবে হইলো। এরপর হচ্ছে কি প্যাথোজেনেসিস, রোগোৎপত্তি। এরপর হচ্ছে কি টাইপস, যদি ওই রোগের কি থাকে, ক্লাসিফিকেশন থাকে, প্রকারভেদ থাকে সেটা। এরপর থাকবে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, যেটা একটু বললাম সাইন এন্ড সিমটম। এই যে যখন সাইন সিমটম আমরা দেখব, এটাকে বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস। কেন প্রভিশনাল ডায়াগনোসিস? দেখেন, ধরেন একজন রোগী আসলো, এসে বলতেছে তার জ্বর। ঠিক আছে, তো জ্বর হলে কি হয়, সাধারণভাবে শরীরে তাপমাত্রা বেড়ে যায়, তারপর তো গা মেজমেজ করে, অনেক সময় হয়তো বা তার সাথে সর্দি ঠান্ডা কাশি থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমরা আরো কিছু জানার জন্য আমরা বললাম যে জ্বরটা কিভাবে আসে। রোগী বললো আমার জ্বরটা শুরু হওয়ার আগে প্রচন্ড শরীরে কাঁপুনি দেয়, কম্পন দেয়, কাঁপতে 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 তীব্র জ্বর আকার ধারণ করে। এবার জ্বরটা কিছু সময় থাকে, এবার আস্তে করে হঠাৎ করে শরীরে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে দেয়, তখন আমার আবার শীত লাগে। তাহলে দেখেন, এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসলো, যখনই আমি একটা শুনলাম, এবং জ্বরের এরকম শুনলাম যে 3টে স্টেজ, একটা হচ্ছে কি জ্বরের হিট অবস্থা, উত্তাপ অবস্থা, তারপর হচ্ছে ঘর্মাবস্থা, তারপর হচ্ছে শীত অবস্থা। তাহলে এই যে এই লক্ষণগুলির মধ্যে আমাদের মনের মধ্যে কিন্তু একটা জ্বর সম্পর্কে, একটা রোগ সম্পর্কে আইডিয়া করলো। বলতে পারবেন কেউ এটা কোন রোগের একটা সিমটম বা আমাদের একটা মনে হচ্ছে, কি ধরনের জ্বর হতে পারে রোগীর? কারো কি জানা আছে? এই যে কাঁপুনি দিয়ে জ্বর আসলো, জ্বরের আগে খুব শীত করে,
এবং কিছু হঠাৎ করে তীব্রতা বেড়ে যায়, তারপর হচ্ছে তার ঘাম দিয়ে জ্বরটা চলে যায় এবং তারপর ঠান্ডা লাগে, শীত করে, যে কোন জ্বরের লক্ষণ? ধরেন এখন তো এই যে ডেঙ্গু আছে, চিকুনগুনিয়া আছে, তারপর টাইফয়েড আছে, ম্যালেরিয়া আছে, যে কোনো একটা জ্বর তো আছে, তাই না? তো এখন কোন জ্বরের মতো হতে পারে? আচ্ছা, অনেক হয়তো মনে আছে কিন্তু বলতে পারতেছেন না। দেখেন এখানে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে প্রচলিত যদি কোনো জ্বরের সিজন হয়, হ্যাঁ, যেমন আমাদের এখন আশেপাশে হয়তো ডেঙ্গুর প্রভাবটা বেশি বা চিকুনগুনিয়ার প্রভাবটা বেশি, অথবা এই যে কিছু ভাইরাস জনিত জ্বর আছে, এগুলো হতে পারে। আর একটা হচ্ছে গিয়ে যখনই কম্পন দিয়ে কথা আসে, সেটা হচ্ছে কম্প জ্বর, হ্যাঁ, বা ম্যালেরিয়া জ্বরের কথা কিন্তু মাথায় আসে। তার মানে আমি, আচ্ছা কারো মনে হয় এটা অন হয়ে গিয়েছে, সাউন্ডটা একটু অফ করে দিন যদি কিছু না হলো থাকে। তো আমরা কি বললাম যে একটা ম্যালেরিয়া জ্বরের একটা মাথায় আসতে পারে যে হ্যাঁ এই রোগীটা মনে হয় ম্যালেরিয়া, কারণ লক্ষণটা কিন্তু ম্যালেরিয়ার মতো দিচ্ছে, কারণ আমরা জানি ম্যালেরিয়াকে কম্পোজ্বর বলা হয় এবং ম্যালেরিয়া জ্বরটা শুরুর আগে কাঁপুনি দিয়ে শুরু হয়, তীব্রতা খুব বেশি থাকে এবং ঘাম দিয়ে ছেড়ে দেয়। তাহলে এই যে তার রোগীর যে সাইন সিমটম দিল, লক্ষণগুলো দিল, আরো আরো অন্য লক্ষণ আছে, আমি সহজ করে বলতেছি। তো আমার মনের মধ্যে যে একটা রোগ সম্পর্কে আইডিয়া হলো, এটাকে বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস, মানে এই রোগটা হতে পারে। বাট আমি কিন্তু 100% কিন্তু শিওর না যে আসলে তার ম্যালেরিয়া হয়েছে। তো এই জন্য আমাকে কি করতে হবে, পরবর্তীতে ইনভেস্টিগেশন দিতে হবে। ইনভেস্টিগেশনটা হচ্ছে আমাদের প্যাথোলজির একটা পার্ট, হ্যাঁ, এটা ক্লিনিক্যাল প্যাথোলজি, যেটা ডায়াগনোসিস বলি আমরা, কনফার্ম ডায়াগনোসিস। তো এই ইনভেস্টিগেশনের মধ্যে তখন আমরা হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট দিই, ল্যাব টেস্ট, ল্যাবের মধ্যে হয়তো আমরা ব্লাড, ইউরিন, স্টুল, তারপর হচ্ছে কক পরীক্ষা, স্পুটাম, তারপর যে কোনো ধরনের ফ্লুইড, এই টাইপের পরীক্ষাগুলো আমরা দেই। পাশাপাশি আমরা রেডিওলজিক্যাল টেস্ট দেই, যেমন এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, আদার্স কিছু টেস্ট আছে, যেমন কার্ডিওলজির কিছু টেস্ট, যেমন ইসিজি, ইকো, ইটিটি, এরকম পরীক্ষা নিরীক্ষা দেই। এই পরীক্ষা নিরীক্ষা বা ল্যাবের সাহায্যে আমরা কি করতেছি, এই পরীক্ষাটা সম্পর্কে আমরা মানে কনফার্ম হচ্ছে যে হ্যাঁ আসলে রোগীর এই রোগটাই হয়েছে, এটাকে আমরা বলি কনফার্ম ডায়াগনোসিস। তো আমি তো কনফার্ম হলাম, আমার এরপর কি লাগবে, ট্রিটমেন্ট লাগবে। তো আমরা জানি ট্রিটমেন্ট মানে কিন্তু শুধু ঔষধ না, তিনটা জিনিস মিলে ট্রিটমেন্ট। এক নাম্বার হচ্ছে মেডিসিন, দুই নাম্বার হচ্ছে মেডিসিনের পর ম্যানেজমেন্ট, কিছু ব্যবস্থাপনা দিতে হবে, ব্যবস্থা দিতে হবে, তারপর হচ্ছে ডায়েট, কিছু খাবার দাবার নিয়ম কানুন পথ্যপাত্র দিতে হবে। তার মানে মেডিসিন, ম্যানেজমেন্ট, ডায়েট, এই তিনটা মিলে হচ্ছে আমার রোগীর ট্রিটমেন্ট। তো আমি ট্রিটমেন্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার হচ্ছে প্রগনোসিস বা ভাবি ফল। এই রোগটা সম্পর্কে আমার একটা স্পষ্ট ভাবিফল থাকতে হবে, জানা থাকতে হবে যে রোগটা কি আরোগ্য হবে, ভালো হবে, কতটুকু হবে, কতদিন ওষুধ খেতে হবে, এরকম একটা কি প্রগনোসিস বা ভাবিফল তাকে আমার আইডিয়া দিতে হবে বা আইডিয়া থাকতে হবে। পাশাপাশি যদি কোনো উপদেশ থাকে, রোগীর জন্য অ্যাডভাইস, এই করবেন, এই করবেন না, এইভাবে চলবেন, এইভাবে চলতে পারবেন না, এবং পরবর্তীতে ফলো আপ, যে আপনি এতদিন পর আসবেন। এরপরে হচ্ছে গিয়ে রোগীকে সতর্ক করে দেওয়া, যদি আপনি ট্রিটমেন্ট না নেন বা ওষুধপত্র যদি ঠিক মতো না খান, তাহলে কিন্তু আপনার এই সমস্যা বা এই জটিলতা হতে পারে। ঠিক আছে, যেমন দীর্ঘমেয়াদী যদি আপনার আলসারের সমস্যা থাকে, আপনি ওষুধপত্র না খান, খাওয়ার দাওয়া যদি অনিয়ম করেন, পরবর্তী এখান থেকে আলসার থেকে, ঠিক আছে, পাকস্থলী আলসার থেকে রোগী কি হতে পারে, ক্যান্সার হতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের রোগী পর্যবেক্ষণ এবং তার ধাপ। আচ্ছা, এবার আমরা আসি যে এই যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি আমরা কেন পড়বো, আসলে এটা পড়ে আমাদের কি লাভটা হবে, কেনই বা এটা দরকার? এটা হয়তো এর আগের ক্লাসে, প্যাথোলজি ক্লাসে প্যাথোলজি স্যার বলেছিলেন, তাই না? এখন দেখেন, মূলত আমরা যে হোমিওপ্যাথি যে ট্রিটমেন্ট দেই, আমাদের হোমিওপ্যাথিক যে সাবজেক্ট, যেমন ধরেন অর্গানন, ম্যাট্রে মেডিকা, এর পরবর্তীতে আছে হচ্ছে ক্রনিক ডিজিজ, তারপরে হচ্ছে আমাদের যে রেপার্টরি, তাই না? তো আমরা যাই পড়ি না কেন, পড়াশোনা শেষ করব, আমাদের যে 4 বছরের যে কোর্স আছে এটা শেষ হবে, শেষ হলে আমরা ট্রিটমেন্টে যাব। তো যাওয়ার ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে রোগীকে কি করা, একটা সিঙ্গেল ওষুধ নির্বাচন করে তাকে প্রয়োগ করা, তাই তো? যে রোগীর জন্য একটি সঠিক ওষুধ নির্বাচন করা।
আমরা যে সঠিক ঔষধ নির্বাচন করব, এই সঠিক ঔষধ নির্বাচন করার আমাদের শর্তটা কি? প্রথমত 1 নম্বর শর্ত হচ্ছে রোগীর জন্য রোগীর লিপি করা, অর্থাৎ রোগীর যে সমস্যাগুলো আছে সেগুলো কি করতে হবে, খুব সুন্দর মতো ভাবে সিস্টেমেটিক ভাবে আমার খাতায় লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার রোগী লিপি জানতে হবে, খাতায় আমি লিখবো। 2 নম্বর হচ্ছে লেখার পরে সেটাকে আমি অ্যানালাইসিস করতে হবে। কি অ্যানালাইসিস করতে হবে? আমাদের একটা অস্ত্র আছে বা একটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে আমাদের রেপার্টরি। তো রেপার্টরির সাহায্যে আমরা রেপার্টরাইজেশন করলাম। এবার আসলে হচ্ছে কি লক্ষণ কোষ বলা হয়, মানে লক্ষণের আলোকে কতগুলো মেডিসিন আছে সেটা আমরা সহজে খুঁজে বের করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যে রোগীর জন্য যখন উপযুক্ত একটা মেডিসিন চলে আসবে, কাছাকাছি চলে আসবে বা হয়তো 2-3টে মেডিসিন আসবে, তখন এদের মধ্যে কম্পারেটিভ করার জন্য, নিজেদের মধ্যে আলোচনা করার জন্য আমাদের মেডিকেল হেল্প নিতে হবে। তাহলে আমি যদি আসি, দেখেন প্রথমত হচ্ছে গিয়ে রোগীর যে লক্ষণ আমরা কালেক্ট করব, হ্যাঁ, এবং এই লক্ষণের আলোকে আমরা রেপার্টরি থেকে যে ওষুধ বের করব, সেখানে আমাদের কি করতে হবে, রোগীর লক্ষণটাকে পরিপূর্ণ করতে হবে। কারণ রোগী বলল যে আমার মাথায় ব্যথা বা আমার পিঠে ব্যথা, ঠিক আছে। এখন পিঠ, এই পিঠের কিন্তু অনেকগুলো পার্ট আছে, তাই না? পুরোটাই কিন্তু ব্যাক সাইড আমার পিঠের। তাহলে এর মধ্যে আমাদের অ্যানাটমিক্যাল কিছু জায়গার নাম জানা থাকতে হবে, কারণ যদি আমরা অ্যানাটমিক্যাল জায়গার নাম না জানি তাহলে আমরা এক্সাক্ট লোকেশনটা কিন্তু ফাইন্ডিংস করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, হাতে ব্যথা, হাত বলতে আমার এই যে কাঁধের এখান থেকে শুরু করে আঙ্গুলে মাথা পর্যন্ত, কিন্তু এই হাতেরই আবার দেখেন একটা আছে আর্ম বা বাহু, এরপর আছে আমাদের কনুই, এলবো, সামনে আছে ফোর আর্ম, তারপরে আছে আমাদের মূলত হ্যান্ডের অংশ, হ্যাঁ, এখানে আবার 2টা হাড় আছে, একটা একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, এরপর হচ্ছে কি আমাদের রিস্ট জয়েন্ট আছে, তারপর হচ্ছে আমাদের ফিঙ্গার আছে বা ফ্যালাঞ্জেস আছে, এরপর আবার আঙ্গুলের আবার ভাগ আছে, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার। অথবা আমি যদি পেটের কথা বলি, যেমন পেটে ব্যথা, তো পুরো পেটে ব্যথা হতে পারে, বাট নাভির দিকে ব্যথা হলে একটা জায়গা, তারপর হচ্ছে নাভির ডান পাশে হলে একটা জায়গা, নাভির উপরে হলে একটা জায়গা। এখানে কিন্তু আমাদের অ্যানাটমিক্যাল পেটের কিন্তু ভাগ ভাগ জায়গা আছে। আচ্ছা, মাথার কথা যদি আমরা বলি, মাথার সামনের দিকে ব্যথা, পিছনের দিকে ব্যথা। তো সামনে ব্যথা হলে ফরহেড, পিছনে হলে আমাদের অক্সিপুট, পাশে হলে টেম্পাল। তারপর দেখেন আমার বুকে ব্যথা, বুকের মধ্যে আমাদের কি আছে, পুরোটা হলে চেস্ট, হ্যাঁ, মাঝখানে হলে স্টারনাম, এরপর আছে আমাদের মাম্মি অর্থাৎ ব্রেস্টের অংশ আছে, তারপর নিপল আছে, তারপর হচ্ছে আমাদের রিব আছে, ভিতরে আমাদের হার্ট আছে। এই যে দেখেন এক একটা জায়গা, তাহলে এই যে লোকেশনটা আমরা যে জানবো, এটার জন্য কিন্তু আমাদের কি লাগবে, অবশ্যই অ্যানাটমিক্যাল গঠনগুলো লাগবে। যখন আমরা মেডিকাতে মিলাতে যাব, ভালো যারা পড়ার প্রতি আগ্রহী আছেন, ভালো ভালো টেক্সট বুক যেগুলো আছে ইংরেজি, এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা মেডিকার মধ্যে আমাদের কিন্তু ক্লিনিক্যাল টার্ম গুলো চলে আসে, প্রত্যেকটা মেডিসিনে কিন্তু প্যাথোলজি চলে আসে, প্যাথোজেনেসিস। তার মানে আমার কিন্তু প্যাথোলজি না জানলে আমি কিন্তু মেডিকেল সম্পর্কে ভালো আইডিয়া আমার থাকবে না, আমি নিতে পারবো না। এরপর হচ্ছে আমরা রেপার্টরিতে যখন যাব, এই রেপার্টরির মধ্যেও খুঁজতে গেলে আমাদের কি লাগবে, অ্যানাটমিক্যাল জায়গা। তবে দেখেন রোগীর কথা অনুযায়ী আমি ওষুধে ঢুকতে গেলে আমার কি লাগতেছে, অ্যানাটমিক্যাল নলেজ লাগতেছে। তার মানে আমি যাই পড়তে যাই না কেন, আমি রোগীলিপি করতে যাই, রেপার্টরি করতে যাই, তারপরে মেডিকা পড়তে যাই, প্রত্যেকটার জন্যই আমাদের কি লাগতেছে, আমাদের এই অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল নলেজ লাগবে। যদি অ্যানাটমি ফিজিওলজি নলেজ আমাদের যদি প্রপার না থাকে, আমরা কিন্তু ফিজিওলজিক্যাল নলেজ কিন্তু গ্যাদার করতে পারবো না, প্যাথোলজিক্যাল নলেজ কিন্তু গ্যাদার করতে পারবো। তাহলে দেখেন প্যাথোলজিটা আমাদের দেখেন কেন লাগবে, অনেক হোমিওপ্যাথের মধ্যে একটু অ্যালার্জি আছে, যে তারা মানে প্যাথোলজি দরকার নাই, শেখার প্রয়োজন নাই, জাস্ট কোন রকম পরীক্ষা পাস করলে হবে। না, আমি এটার সাথে একমত না। কারণ প্যাথোলজি যে বিষয়টা, ধরেন আমরা প্যাথোলজি মানে হচ্ছে যে বললাম রোগ বিদ্যা, রোগ সম্পর্কে একটা ভালো মতো নলেজ জানবো, কারণ রোগের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে আর আমাদের রোগের একটা বৈশিষ্ট্য থাকে। তা আমরা যদি রোগ সম্পর্কে যদি ভালো মতো যদি জ্ঞান না থাকে, তাহলে দেখা যাবে অনেক সময় রোগের মানে কমন সিমটম ধরে আমরা ওষুধ খুঁজতে যাব, ওষুধ তখন ইন্ডিভিজুয়ালাইজেশন হবে না, ওষুধ আমরা খুঁজে পাবো না। পাশাপাশি সিম্পল একটা বিষয়, ধরেন জন্ডিস, একটা উদাহরণ দেই, যে জন্ডিস নিয়ে 2জন রোগী আসলো, একজন আমার চেম্বারে আসলো, একজন আপনার চেম্বারে আসলো, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে জন্ডিস হলে কি হয় আমরা সবাই জানি,
চেহারা বা চোখ বা এই যে মিউকাস মেমব্রেন হাতটা এগুলো কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। এটা সবাই জানে। তো এখন একজন রোগী এসে বলল, ডাক্তার সাহেব আমার তো জন্ডিস হয়েছে। বাস, কোনো কথা নাই। জন্ডিস হইলে আমরা কিছু কমন ওষুধ জানি, এটা সবাই জানে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবাই জানে জন্ডিসের কিছু কমন ওষুধ। আপনি ওই কমন ওষুধের একটা ওষুধ দিয়ে দিলেন, ভালো কথা। আপনি কিছু বললেন না, বললেন যে আপনি 15 দিন পর আসেন। আচ্ছা, রোগী আসলো, কি অবস্থা আপনার? রোগী বলল, ডাক্তার বাবা আমি তো কোনো পরিবর্তন বুঝতেছি না, একই রকম মনে হচ্ছে। আপনি কি করলেন? ওষুধটা চেঞ্জ করলেন, একটা ওষুধ দিয়ে দিলেন, বললেন যে আবার 15 দিন পরে আসেন। কিন্তু এই ক্ষেত্রে আরো জন ডাক্তার যিনি প্যাথোলজি জানেন, অ্যানাটমি জানেন, ফিজিওলজি জানেন, ওনার চেম্বারে যখন আসবে, আসার পরে উনি তখন ওনাকে সুন্দর করে জিজ্ঞেস করবে যে আপনার যে জন্ডিস হয়েছে বলতেছেন, আপনি কিভাবে বুঝলেন যে আপনার জন্ডিস হয়েছে? তখন তো বলবে যে না, আমার আসলে চেহারা একটু হলুদ হলুদ ভাব আছে, আমার হয়তো খাবার রুচি নাই, আমি খেতে পারতেছি না। তখন আপনি বললেন ঠিক আছে, আপনার যদি জন্ডিসের সন্দেহ হয়ে থাকে, তো আপনাকে কি করলেন? তাকে তখন একটু ক্লিনিক্যালি দেখে নিল, যে চোখের দিকে উপরের দিকে টান দিয়ে, চোখের কি কোথায় স্ক্লেরাতে আপনি দেখলেন সাদা জায়গাটার মধ্যে যে হ্যাঁ আসলে একটু হলুদ হলুদ ভাব আছে, ওই যে প্রভিশনাল ডায়াগনোসিস আপনি করলেন। তাহলে আপনি কি করবেন? এবার কনফার্ম হতে হবেন যে ঠিক আছে, তাহলে আপনি কালকে একটা টেস্ট করে নিয়ে আসেন। তো জন্ডিসের টেস্ট আপনি সুন্দর মতো লিখে দিলেন। এই যে দেখেন টেস্ট যে লেখা, এই লেখাটাও কিন্তু একটা আর্ট, যে কোন রোগের জন্য বা কোন সমস্যার জন্য আপনি কি পরীক্ষা দিচ্ছেন, এবং সেই পরীক্ষা অনুযায়ী রোগী আবার রিপোর্ট নিয়ে আসবেন, আপনি রিফার করে দিবেন সেই পরীক্ষা করার জন্য। তাহলে রোগী যখন কালকে পরীক্ষা করে নিয়ে আসবেন, হ্যাঁ এই পরীক্ষার নাম হচ্ছে সিরাম বিলিরুবিন পরীক্ষা। যখন দেখলেন হ্যাঁ বিলিরুবিন আসলে একটু বেশি আছে, নর্মাল হচ্ছে 1.2 এর মধ্যে থাকবে মিলিগ্রাম পার ডেসিলিটার, আপনি দেখলেন সেটা হয়তো বা 2 পয়েন্ট সামথিং আছে বা 3 পয়েন্ট সামথিং আছে। আচ্ছা, বেশ ভালো কথা। তাহলে আপনার প্রফেশনাল ডায়াগনোসিসের সাথে কনফার্ম ডায়াগনোসিস মিলে গেল। এবার আপনি তার জন্য কি করলেন? পূর্ণাঙ্গ কেস টেকিং করলেন, করার পর আপনি এবার রেপার্টোরাইজেশন করে সুন্দর রোগীকে একটা ওষুধ দিলেন, এবং সেম ভাবে বললেন আপনি 15 দিন খাবেন, খাওয়ার পর 15 দিন পরে যখন আসবেন, ওই আগের দিন বা ওই দিন আপনি আবার একটা বিলিরুবিন পরীক্ষা করে নিয়ে আসবেন, আমি দুইটার সাথে কম্পেয়ার করব। দেখেন, তো 15 দিন পর যখন রোগীর রিপোর্ট নিয়ে আসলো, তখন দেখা গেল হ্যাঁ ওনার 3.5 ছিল, এবার হয়তো বা 2.5 বিলিরুবিন আসছে। তখন রোগী বলবে, হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো আসলে ওষুধ খেয়ে ভালো লাগছে, আমি ভালো ফিল করছি, পাশাপাশি আমার এই যে রিপোর্টও কিন্তু একটু কম দেখাচ্ছে, তার মানে আমি ভালোর দিকে যাচ্ছি। রোগী নিজেই কিন্তু বুঝতে পারবে। এখন দেখেন, যদি আপনি টেস্টটা না দিতেন, তাহলে যে কিনা ওই যে আন্তাজে আসলো 15 দিন পরে, তাহলে 3.5 আর 2.5 এর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। রোগী খুব বেশি ভালো হয়তো নাও ফিল করতে পারে, কিন্তু আপনার কোনো এভিডেন্স নেই, এই জন্য রোগী বলবে আমি তো ওষুধ থেকে কোনো উপকার পাচ্ছি না। একই রকম যখন আপনার কাছে এভিডেন্স থাকবে, তখন রোগী নিজেই বলবে যে হ্যাঁ আমার যাই হোক আমার মনে উপকার হচ্ছে, কারণ আমার জন্ডিসের পয়েন্টটা কি, বিলিরুবিনের পয়েন্টটা কমে আসতেছে, তাহলে নিশ্চয়ই ভালো, তাহলে আমি আরো 15 দিন ওষুধ খেলে ভালো হয়ে যাব। এবার আপনি আবার তাকে এবার কি করলেন? ওষুধে হয়তো পাওয়ার বাড়িয়ে দিলেন, বা আপনি আবার সেকেন্ড প্রেসক্রিপশন করা যদি প্রয়োজন হয় করলেন, আবার 15 দিন পর ফলো আপ করলেন। তাহলে দেখেন দুইজনের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেকটা, এবং এটা কিন্তু খুব কনফিডেন্টলি, এবং রোগীও সেটা বুঝতে পারবে যে না আপনি সঠিকভাবে তার চিকিৎসা করতেছেন। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় যেটা বললাম, যে ধরেন রোগী এসে বলল যে ডাক্তারবাবু আমার কোমরে ব্যথা। এখন এই যে দেখেন কোমরে যে ব্যথা, এই কোমর সম্পর্কে আমাদের মেডিকেল সায়েন্সে কি নাই, তেমন কোনই নেই। কারণ ঠিক কোমর বলতে আমরা বলি পিছনের দিকে, তো পিছনের জায়গাটার নাম আছে, এটা হচ্ছে লাম্বোসার্কাল জয়েন্ট। কোমরের পাশে যদি হয় জায়গার নাম হচ্ছে হিপ জয়েন্ট। তো এরকম কিন্তু দেখেন জায়গার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, রোগী যখন এখানে দেখাবে সে জায়গার নামটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের কি অবশ্যই অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি কি আছে, প্রয়োজন অবশ্যই আছে। এই জন্য আমাদের ভালো মতো শিখতে হবে। আর একটা হচ্ছে আধুনিক যুগে এখন বেশিরভাগ রোগীরা যারা আসে অন্য প্যাথি থেকে আমাদের কাছে আসে, তো আসার সময় তারা কি করে, তাদের অতীত রোগের বা অনেক কিছু তারা একটা বিশাল একটা ফাইল নিয়ে আসে, এবং যার যত মোটা ফাইল নিয়ে আসে তারা খুব প্রাউড ফিল করে যে হ্যাঁ আমি এত এত ডাক্তার দেখাইছি, এত এত ওষুধ নিয়ে আসছি। এখন আপনি কি করলেন? এই ফাইলটা দেখলেন না, ধরলেন না, বললেন আমাদের এটা প্রয়োজন নাই, আমরা এমনি সমস্যা শুনে ওষুধ দিয়ে ফেলবো। ভালো কথা, আপনি তো ওষুধ দিতে পারবেন, বাট এই রোগী হয়তো দ্বিতীয়বার আপনার কাছে আসবে না, কারণ আপনি তার
সমস্যাটা শুনলেন না ঠিক মতো, তার ফাইলগুলো দেখলেন না, তার কি রোগ, সে এত কষ্ট এত টাকা টেস্ট করে আসছে, টেস্টগুলি আপনি দেন না, তার মানে আপনি বুঝলেন না অথবা গুরুত্ব দিলেন না। কিন্তু যে ডাক্তার এই রিপোর্টগুলি বুঝবেন, রিপোর্টগুলি নিয়ে রোগীর সাথে আলোচনা করবেন, নিঃসন্দেহে তখন রোগী বলবে হ্যাঁ ডাক্তার বাবু আমার সমস্যাটা বুঝতে পারছে, ডাক্তার সাহেব আমার প্রবলেমটা ধরতে পারছে, তাহলে তার কাছ থেকে ট্রিটমেন্টটা নেব। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্যাথোলজির গুরুত্ব, প্র্যাকটিস মেডিসিনের গুরুত্ব, অ্যানালিসিসের গুরুত্বটা কিন্তু চলে আসে। ঠিক আছে, সংক্ষেপে আরেকটু আলোচনা করব আমাদের প্রায় শেষের দিকে। এবার আসি আমাদের যে টোটাল যে বডি অ্যানাটমি ফিজিওলজির যে আরো একদম মেইন পার্ট, সেটা হচ্ছে আমাদের সেল। কারণ যে কোনো জীব দেহ বা মানব দেহ যাই বলি না কেন, তার গঠনের সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট হচ্ছে সেল। অর্থাৎ মানব দেহ এবং জীব দেহ অসংখ্য সেল দিয়ে তৈরি। বিশেষ করে আমরা যেহেতু হিউম্যান বডি নিয়ে আলোচনা করব, আমরা হিউম্যান বডিতেই থাকি। একটা হিউম্যান বডির মধ্যে কোটি 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 সেল থাকে। ঠিক আছে, তাহলে সেল হচ্ছে কি, সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং বিং। জীবদেহের ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক হচ্ছে গিয়ে সেল। এই সেল যখন একত্রে কোন একটা গ্রুপ তৈরি করবে, একই রকম যারা যারা সমমনা, যার সাথে মিলবে, তখন এরকম একই টাইপের সেল মিলে কোন নির্দিষ্ট কাজ করলে সেটাকে আমরা বলি টিস্যু বা কলা। অর্থাৎ গঠনগত এবং কার্যগত একই রকম দেখতে কতগুলো কোষ বা সেলের সমষ্টিকে বলা হয় টিস্যু বা কলা। অনেকগুলো টিস্যু মিলে আবার তারা একটা গ্রুপ তৈরি করবে, যেটা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত থাকবে, সেটাকে বলা হয় অর্গান। যেমন হাত একটা অর্গান, পা একটা অর্গান। এক অর্গানের টিস্যু অন্য অর্গানের সাথে মিলবে না। এবং অনেকগুলো অর্গান মিলে কোনো ধারাবাহিক ভাবে যখন কোন একটা কাজ কি করবে, কমপ্লিট করবে, তখন সেটাকে একটা সিস্টেম বলা হয়, যেটাকে আমরা বলি অর্গান সিস্টেম বা বাংলায় বলা হয় তন্ত্র। যে অনেকগুলো অঙ্গ মিলে ধারাবাহিকভাবে কোনো কাজ করলে সেটাকে বলা হয় অর্গান সিস্টেম বা তন্ত্র। তার মানে আমাদের মেইন পার্ট, বডির সবচেয়ে ক্ষুদ্র পার্ট হচ্ছে কি সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান এবং অর্গান থেকে অর্গান সিস্টেম। আমাদের হিউম্যান বডির মধ্যে টোটাল 11টি অর্গান সিস্টেম আছে, মেইন সিস্টেম আছে। 11টা সিস্টেমের মধ্যে এক নম্বর হচ্ছে স্কেলেটাল সিস্টেম, যেটা হচ্ছে আমাদের বডির ফ্রেম বা কাঠামো। যদি আমরা একটা বাড়ির সাথে কম্পেয়ার করি, আপনারা যদি বিল্ডিং করতে চাই, দেখেন একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু আগে একটা ফ্রেম দরকার। ফ্রেমটা কিসের? সেটা হতে পারে বাঁশের, হতে পারে কাঠের, হতে পারে রড দিয়ে জাস্ট একটা কাঠামো তৈরি করলে একটা ফ্রেম বানালো। তাহলে আমার বডির হচ্ছে ফ্রেম, যেটা স্কেলেটাল সিস্টেম, একটা কঙ্কাল তন্ত্র। এই কঙ্কালটা না থাকলে আমার টোটাল বডিটা একটা মাংস পিণ্ড দলা হয়ে যেত, একটা ফুটবলের মতো হয়ে যেত। ঠিক আছে, যেন আমাদের বডির যে কাঠামো, যে স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদেরকে কোনটা, স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। তাহলে আপনি একটা বাড়ি যদি ফ্রেম করে ফেলেন, এরপর আপনি সেই বাড়িতে কি দিবেন, একটা গাঁথুনি দিবেন। অর্থাৎ ইট, ওই যে বালি, সিমেন্ট, এগুলো মিক্সচার করে ওই ফ্রেমটার মধ্যে, রডের মধ্যে গাঁথুনি দিয়ে দিয়ে ওইটাকে আরেকটু মজবুত করবে। তাহলে আমাদের এই হাড়ের উপরেই আমাদের যে গাঁথুনি থাকে, সেটা হচ্ছে আমাদের মাংসপিণ্ডের গাঁথুনি। তার মানে আমাদের সেকেন্ড সিস্টেমটা হচ্ছে মাসকুলার সিস্টেম বা মাসেল সিস্টেম, বাংলায় বলা হয় পেশিতন্ত্র। কোন কোন বইয়ের মধ্যে এই দুইটা সিস্টেমকে একসাথে আলোচনা করা হয়েছে, তখন তাকে বলা হয় মাসকুলো স্কেলেটাল সিস্টেম, মানে অস্থি পেশিতন্ত্র। মূলত এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে স্কেলেটাল বা অস্থি, মাসকুলার সিস্টেম বা পেশিতন্ত্র। এরপর আপনি বাড়ির জন্য কি করবেন, টোটাল বাড়িটাকে আপনি ওয়্যারিং করবেন। হ্যাঁ, এক জায়গা থেকে আর এক জায়গায় তারের মতো নিয়ে যাবেন। তো আমাদের বডিতে এরকম তার দ্বারা ওয়্যারিং করা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। দেখেন একদম মাথা হচ্ছে আমাদের হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টার থেকে সমস্ত বডিতে তারের মতো ছড়িয়ে আছে, একদম পায়ের নিচে পর্যন্ত কোনো কিছু আছে কিনা সেটা তাৎক্ষণিকভাবে বিদ্যুতের মতো একদম চলে গিয়ে সিগন্যাল দিচ্ছে মাথার মধ্যে। এটা হচ্ছে নার্ভাস সিস্টেম আমাদের টোটাল হচ্ছে কি ওয়্যারিং করা। ওয়্যারিং করার পরে আমরা কি করি, আমাদের বাড়ির বিশেষ বিশেষ কতগুলো কাজ করি। যেমন ধরেন স্যানিটাইজেশনের কাজ করি, টাইলসের কাজ করি, ফ্যানের পয়েন্ট লাগাই, বাতির পয়েন্ট লাগাই, গ্যাসের পয়েন্ট লাগাই, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বিশেষ বিশেষ কাজ। আমার বডির এরকম বিশেষ বিশেষ কাজে নিয়োজিত হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, যাকে বাংলায় বলে অন্তঃক্ষরা তন্ত্র বা হরমোন সিস্টেম। এই হরমোন হচ্ছে আমাদের যে
মেইন কিছু কিছু আছে ব্রেনের ভিতরে, তারপর গলার এখানে আছে, বুকের এদিকে আছে, এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো পরবর্তীতে। তো এগুলো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন বা হরমোন সিস্টেম। এরপর হচ্ছে কি আমার বাড়ির কি করতে হয়, প্রতিরক্ষা করতে হয়, সিকিউরিটি ক্যামেরা লাগাইতে হয়, সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হয়, কাঁটাতারে বেড়া দিতে হয়, যেন আমার বাসায় দামি জিনিসপত্র লাগাইলাম, বাড়ি যে কমপ্লিট করে ফেলতেছি, এগুলো যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে। তখন আমার এত সুন্দর বডিটাকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, বিভিন্ন শত্রুর হাত থেকে, ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেম আছে, এটাকে আমরা বলি লিম্ফেটিক সিস্টেম। আমাদের বিভিন্ন লিম্ফেটিক সেল আছে, লিম্ফ নোড থাকে, এগুলো আমাদের প্রতিরক্ষা, বাংলায় বলা হয় লসিকা তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম। এরপরে হচ্ছে আমার বাড়ির বিভিন্ন রুমের কাজ করব, অর্থাৎ আমার ডিপার্টমেন্টের কাজ করব। ঠিক আছে, আমাদের মূল যে বাড়ির, এটা হচ্ছে আমাদের মাস্টার বেড লাগে, মানে একটা মানুষ যতগুলো বাড়ির রুম করুক না কেন, প্রথমে হচ্ছে একটা শোবার জায়গা, থাকার একটা জায়গা, যার এক রুমে বাসা সে ওই রুমটাকে শোয়ার রুম বানায়, এটাকে আমরা বলি মাস্টার বেড। তা আমাদের বডির জন্য সবচেয়ে অপ্রয়োজনীয়, প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় তো হবে না, প্রয়োজনীয় মানে একদম যেটা গুরুত্বপূর্ণ, আমরা অনেকে ভুল করে বলে ফেলি হার্ট, আসলে এটা হার্ট না, এটা মূলত রেসপিরেশন, শ্বাস, বাতাস ঢুকবে বাতাস বের হবে, তাই না? এই শ্বাসটা হচ্ছে আমাদের মেইন রেসপিরেটরি সিস্টেম। শ্বাস নেওয়ার পর যে অক্সিজেন ঢোকে সেটাকে সমস্ত বডিতে পৌঁছে দেওয়া হচ্ছে মূলত হার্টের কাজ, সেটা হচ্ছে পাম্পিং অর্গান, সেকেন্ড ধাপে। তাহলে আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক কাজের মধ্যে প্রথমে আসবে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র। এরপরেটাই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। তারপর আমরা যদি একটু নিচে যাই, সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। তাহলে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, পরিপাক খেলাম। এখন পরিপাকের সাথে আরেকটা হচ্ছে কি ইউরিনারি, মূত্রতন্ত্র। মূত্রতন্ত্রের সাথে কোন কোন বইয়ের মধ্যে আবার জেনিটাল অর্গান যুক্ত হওয়াতে তারা মূত্র জননতন্ত্র নামে একসাথে দুইটা চ্যাপ্টার আলোচনা করেছে, এটাকে বলা হয় জেনিটো ইউরিনারি সিস্টেম। কিন্তু এখানে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, এটা আবার দুই পার্ট, মেল ইউরিনারি সিস্টেম, ফিমেল ইউরিনারি সিস্টেম, কারণ পুরুষ মহিলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এরপর হচ্ছে গিয়ে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা জননতন্ত্র, যেটা বা প্রজনন তন্ত্র, এটাও দুইটা পার্ট আছে ভিন্ন ভিন্ন, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো কোনো বইগুলোতে আবার আলাদা করে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে টোটাল বাড়ির আমি একটা ফিনিশিং দেব, এবার রং আস্তর সবকিছু করব, আমার বডিরও একটা ফিনিশিং আছে, সেটা হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেম বা আবরক তন্ত্র, পুরো বডিটাকে কভার করে ফেলে, যেমন স্কিন, চামড়া দিয়ে। পাশাপাশি সৌন্দর্যের জন্য আমাদের কিছু হেয়ার থাকে, চুল, হাতের নখ থাকে, এগুলো সব হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেমের আলোচনার বিষয়বস্তু। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক মেডিকেল সায়েন্সের ইন্ট্রোডাকশন ক্লাস। আজকে এই পর্যন্ত থাকলো, থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে 1 মিনিট প্রশ্ন করতে পারেন।